আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল এবং ভবিষ্যতের জবিয়ান। আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তোমরা যারা আহ, বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, তো তোমরা অনেকেই কোটাধারী, তোমরা অনেকেই কোটা নিয়ে আবেদন করেছো। তো এই কোটা বিষয়ক যত আলোচনার আমাদের আমি যতটুকু জানি, আমাদের সার্কুলার অনুযায়ী যতটুকু তথ্য তোমাদেরকে দিয়েছে সেইগুলো বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এই বিষয়টি নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে কোটা বিষয়ে তোমাদের কোনো ইনফরমেশন কেউ দেয় না, এবং আমিও সচরাচর দেই না। অন্যান্য অনেক টপিক নিয়ে ভিডিও করতে করতে দেখা যায় যে তোমাদের এইগুলো নিয়ে লক্ষ্য করা হয় না। তো অনেকেই কমেন্টের মধ্যে বলেছো, যার কারণেই তোমাদের সামনে উপস্থিত হওয়া। তো চলো দেখো, কোটা নিয়ে এবার যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে তাদেরকে নিয়ে এখানে স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো যে এখানে সার্কুলারের মধ্যে কোটা নিয়ে বিস্তারিত আলোচনা তারা করেছে, এবং একটু পরে আরো আলোচনা রয়েছে। কোটা একটু আমি এখানে পড়ে তোমাদেরকে একটু বুঝাই যে কোটায় ভর্তি ইচ্ছু আবেদনকারীর এবং পরবর্তীতে তোমাদের কোন কোটা নিয়ে কত পার্সেন্ট স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে বিভিন্ন ইউনিটে, সেটা নিয়েও বলা হবে। এবং কত মেরিটে তোমরা চান্স পাবে, বা মানে অল অ্যাবাউট কোটা নিয়ে যা আছে সবকিছু নিয়েই আলোচনা করা হবে। সো ভিডিওটা যারা তোমাদের কোটাধারী এবং কোটা আবেদন করার সময় কোটা অন্তর্ভুক্ত করেছিলে, কোটা কোটা মানে তুমি যে কোটাধারী সেটা সেখানে দিয়েছিলে, এইটা যারা আবেদন করার সময় দিয়েছো শুধু তারাই ভিডিওটা দেখবে, অন্য কারো দেখার প্রয়োজন নাই, ঠিক আছে? তো যারা বাকি রয়েছে তারা সময় নষ্ট না করলেই ভালো হবে। দেখো, কোটায় ভর্তি ইচ্ছু আবেদনকারীর কোটাভুক্ত হওয়ার জন্য অবশ্যই কোটা সংক্রান্ত নির্ধারিত তথ্য পূরণ করতে হবে। আচ্ছা, যেমন মুক্তিযুদ্ধ কোটা, বিভিন্ন কোটা রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে নির্দিষ্ট করে বলাই হয়েছে যে উল্লেখ্য যে আবেদনকারীর আবেদন করার সময় কোটা উল্লেখ না করলে পরবর্তীতে কোটাভুক্তির আবেদন বিবেচনা করা হবে না। অর্থাৎ যারা আমি যেটা একটু আগে বললাম যে যারা কোটার আবেদন করার সময় কোটা অন্তর্ভুক্ত করেছো, শুধু তারাই এখানে কোটার জন্য নির্ধারিত হবে। এবং পরবর্তীতে তোমরা অনেকে ভেবেছো যে আবেদন করার পরে যখন আমার কোটা যখন আমি সাবজেক্ট চয়েস দিব তখন হয়তো কোটা অন্তর্ভুক্ত করব, তাদের কোটা গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো কিছু তথ্য আছে, সেগুলো দেখো। এখানে কোটা নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছে। দেখো, এখানে কোটা নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছে যে ক নাম্বারে বলেছে যে কোটায় ভর্তি নিয়ে কি কি আছে। এখানে বিভিন্ন কোটার কথা বলা হয়েছে। এই যে এই পর্যন্ত পোষ্য কোটা পর্যন্ত আবেদনের জন্য আবেদন করতে পারবে। এরপর হচ্ছে তাদের যদি এই যে 72 মার্কের মধ্যে যদি 24 মার্ক পায়, অর্থাৎ জাস্ট পাস মার্ক যদিও নাই জগন্নাথে, এটা হচ্ছে এই 72 মার্কের মধ্যে 24 মার্ক পেলে শুধু কোটায় যারা আবেদন করবে তাদের জন্য এটা একটা পাস মার্ক, ঠিক আছে? পাস মার্ক বলতে তোমরা এই সাধারণভাবে যদি তুমি কোটা ব্যতীত স্বাভাবিকভাবে তুমি যদি 20-25 পাও, তোমার মেরিট লিস্ট আসবে। কিন্তু কোটায় আবেদন করার জন্য বা কোটা তুমি অ্যাপ্লাই করার জন্য কোটা অন্তর্ভুক্ত করে, তাহলে তোমার 24 মার্কের মধ্যে থাকতে হবে তোমার নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আবার আরেকটা শর্ত আছে, যে কোনো সাবজেক্টে, মনে করো সায়েন্সে তুমি তো 3টা সাবজেক্ট আছে মেইনলি, 3টা সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্টে 6 মার্ক এর উপরে পেতে হবে, 6 এর উপরে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে দেখো এখানে বলে দিয়েছে যে কোটায় কোন সাবজেক্টে কত মার্ক আছে, সরি কোন সাবজেক্টে না, কোন কোটায় কত পার্সেন্ট স্টুডেন্টকে নেওয়া হবে। সম্পূর্ণ সিটের 5% নেওয়া হবে মুক্তিযোদ্ধা কোটায়, মুক্তিযোদ্ধার সন্তান, ঠিক আছে? নাতিপুতি হবে না। মুক্তিযোদ্ধার সন্তান যারা, তারা 5% ইয়ে করতে পারবে, 5% আবেদন করতে পারবে। আমার যতটুকু জানা আছে যে এখন পর্যন্ত এখন যারা মুক্তিযোদ্ধা, অরিজিনাল মুক্তিযোদ্ধা, তারা অনেকেই এখন তাদের বয়স অনেক বেশি,
সো দেখা যায় যে অনেকেই এখন অ্যাডমিশন টেস্ট অন্তত পক্ষে দেয় না, চলে গেছে। আরো 3-4 বছর আগে অনেকে চলে গেছে, এখন আর মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া খুব মুশকিল। সো এইখানে 5% পূরণ হবে না, আমি যেটা আমার যেটা বিশ্বাস যে 5% পূরণ হবে না, ঠিক আছে। এরপর হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন ও দলিত কোটায় এখানে হচ্ছে 1%, প্রত্যেক বিভাগে একজন করে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো যে 5% যদি হয়, 5% স্টুডেন্ট যদি তোমার মুক্তিযোদ্ধা কোটায় কোনো বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পায়, তাহলে 5% কত হয়? একটা ডিপার্টমেন্টে তোমার 100 জন নেওয়া হলে 5% হচ্ছে 5 জন। 5 জন পাওয়া খুব মুশকিল, ঠিক আছে। সো এটা আসলে কোটার জন্য যে নির্ধারিত সিট রয়েছে, সিট সংখ্যা, সেটা সাধারণভাবেই পূরণ হবে। কোটার এখানে 5 জন শিক্ষার্থী খুব পাওয়া খুব মুশকিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার প্রতিবন্ধী কোটা, এটা প্রত্যেক ডিপার্টমেন্টে একজন করে নেওয়া হবে। সো তোমার ডিপার্টমেন্টে তো এখনো তো তুমি সাবজেক্ট চয়েস দাও নাই, তুমি যখন সাবজেক্ট চয়েস দেবে, তারপরে তুমি যখন দেখবে যে ডিপার্টমেন্ট ভিত্তিক কতজন কোটার মধ্যে রয়েছে, কোটার রয়েছে, তখন তুমি দেখবে যে তার মেরিট আর তোমার মেরিট আগে নাকি পিছনে, তোমারটা আগে নাকি পিছনে। যদি আগে হয় তাহলে তুমি একজন, যদি হয় তাহলে তুমি সেখানে সিলেক্টেড হবে, ঠিক আছে। এখন আমার ডিপার্টমেন্টে দেখা যায় যে অনেকেই কোটা নিয়ে ভর্তি হয়েছিল, কেউ প্রতিবন্ধী কোটায়, কেউ খেলোয়াড় কোটায়, কেউ তোমার মুক্তিযোদ্ধা কোটায়, আবার ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটাও রয়েছে, ঠিক আছে। পোষ্য কোটায় একজন আছে। সো এই যে এই কারণে তোমার এইখানে একজন করে শিক্ষার্থী আমার ডিপার্টমেন্টে এখনো আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে পোষ্য কোটা। পোষ্য কোটা কারা? যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, তাদের সন্তানেরা এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। কোথায় গেল? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার খেলোয়াড় কোটায়। খেলোয়াড় কোটা হচ্ছে তোমার কোনো বিভাগে একজনের বেশি নেবে না। এরপর হচ্ছে বিদেশি নাগরিক যারাই আবেদন করবে এবং কোয়ালিফাইড হলে তারা ভর্তি হওয়ার এখানে সুযোগ পাবে। এরপর হচ্ছে তোমার কোটায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিম্নোক্ত কাগজপত্র ও সনদপত্র থাকতে হবে। কি কি? দেখো, মুক্তিযোদ্ধা কোটায় যারা ভর্তি হবে তাদের লাল মুক্তি বার্তা বা সরকারি গেজেটের ফটোকপি। এরপর হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মূল সনদপত্র। এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মূল সনদপত্র এবং গোষ্ঠীয় প্রধান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট জাতিগত সনদ, মানে চাকমা যারা রয়েছে তাদের যেই প্রধান রয়েছে, তা চাকমা গোষ্ঠীর যে প্রধান, যারা মারমা রয়েছে, গারো রয়েছে, আরো অনেকেই আছে না, তো তাদের যে প্রধান রয়েছে তাদের কর্তৃক একটা সনদ দেওয়া হয়। তোমরা যারা আছো অনেকেই, তোমাদের এই সনদটা লাগবে, ঠিক আছে। এরপর হচ্ছে হরিজন ও দলিত কোটা, যারা রয়েছে জেলা প্রশাসন কর্তৃক, প্রশাসক কর্তৃক, তারপর হচ্ছে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারপর হচ্ছে তোমার ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে প্রতিবন্ধী কোটা। প্রতিবন্ধী কোটার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সনদপত্র বা আইডি কার্ড, তারপরে হচ্ছে আর কি লাগবে? আর কিছু লাগবে না। প্রয়োজনে শিক্ষার্থীর প্রতিবন্ধিত চিকিৎসক কর্তৃক পরীক্ষা করা হবে। আচ্ছা, এটা চিকিৎসক কর্তৃক, আবার তোমরা অনেকেই হয়তো কোটার জন্য এখানে দিয়েছো, তারপরে দেখা যায় যদি তোমাদের এই সনদপত্রে ঝামেলা থাকে, তখন কিন্তু সরাসরি তোমাকে পরীক্ষা করা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে খেলোয়াড় কোটা, বিকেএসপি কর্তৃক যে এসএসসি অথবা এইচএসসির মূল সনদপত্র সেটা থাকতে হবে। আচ্ছা, এরপরে তোমার পোষ্য কোটা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক একটা প্রত্যয়নপত্র দেয়, সেই প্রত্যয়নপত্র যদি তোমার কাছে থাকে তাহলে তুমি পোষ্য কোটায় অন্তর্ভুক্ত হবে। এরপর হচ্ছে বিদেশি নাগরিক কোটার ক্ষেত্রে পাসপোর্ট লাগবে, পাসপোর্টের ফটোকপি, তারপর হচ্ছে নাগরিকত্বের ফটোকপি, যে দেশেরই হোক না কেন সেই দেশের নাগরিকত্বের ফটোকপি লাগবে। কোটায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের সময় অবশ্যই কোটা উল্লেখ করতে হবে। পরবর্তী সময়ে কোটার অন্তর্ভুক্তির জন্য কোনো আবেদন বিবেচনা হবে না, এটা আগেই বলেছি। এরপর হচ্ছে কোটায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের দিন কোটা সংক্রান্ত কাগজপত্র সঙ্গে আনতে হবে। ভর্তি ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য আচ্ছা, এটা এটা আবেদন করার সময়কার নোটিশ, সো এটুকু আমরা বাদ দিলাম।
ঠিক আছে, এটা 2025 সালের নভেম্বরের 20 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখের মধ্যে ইয়েটা দিয়েছিল, এটা বিদেশি শিক্ষার্থীদের জন্য। ওকে, তো এই হচ্ছে আমাদের কোটা সংক্রান্ত যাবতীয় বিষয়াদি। আশা করব তোমরা বুঝতে পেরেছো কোটা নিয়ে। এটা আমার এই বছরের সর্বপ্রথম ভিডিও। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের A to Z ইনশাল্লাহ তোমাদেরকে জানানো হবে। কোনো তথ্য, কোনো প্রশ্ন, কোনো সমাধান, কোনো সমস্যা, তারপরে হচ্ছে যা কিছু দরকার তোমরা ফারুক একাডেমিতে খোঁজ করবে, ইনশাল্লাহ পেয়ে যাবে। তোমরা চ্যানেলটা একটু ঘুরে ফিরে যদি দেখো তাহলেই বুঝতে পারবে যে ফারুক একাডেমি কি নিয়ে কাজ করে। ঠিক আছে, সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা বুঝেছো। আমি একটু বেশি কথা বলি এই জন্য যে তোমাদের যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তোমরা আমাকে যতই বলো যে ভাইয়া ভিডিও শর্ট করেন, আমি ওই যে টিকটক মার্কা ভিডিও বানাই না। ঠিক আছে, এতে তোমরা ভিডিও দেখলে দেখো, না দেখলে না দেখো, আমি আমার কাজটুকু যতটুকু রয়েছে সেটা আমি করে যাব। সো একটু বেশি কথা বললেও তোমাদের জন্য আশা করব যে উপকার হবে এমন ভিডিওই আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো পরবর্তীতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকো, আমাদের ফারুক একাডেমির সাথেই থাকো, এটাই প্রত্যাশা করব। আসসালামু আলাইকুম।